আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ইউনিট 2 স্মৃতিবিজ্ঞানের প্রথম অধ্যায় একমাত্রিক গতি সম্বন্ধে। তো গতি সাধারণত তিন প্রকার: একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি। তো একমাত্রিক গতি কাকে বলে? যে গতি শুধু একটি মাত্র সরলরেখায় সীমাবদ্ধ তাকে বলা হয় একমাত্রিক গতি। একটি সরলরেখায় সীমাবদ্ধ গতিকে বলা হয় একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কি? যে গতি একটি তলে সীমাবদ্ধ, অর্থাৎ একটি তলে সীমাবদ্ধ গতিকে বলা হয় কি? দ্বিমাত্রিক গতি। আর ত্রিমাত্রিক গতি কোনটা? ত্রিমাত্রিক গতি যে গতি কোনো তলে সীমাবদ্ধ নয় তাকে বলা হয় কি? ত্রিমাত্রিক গতি। কোনো তলে সীমাবদ্ধ নয় তাকে বলা হয় ত্রিমাত্রিক গতি। একমাত্রিক গতির উদাহরণ কি? বন্দুক থেকে গুলি ছোড়া, বন্দুক থেকে গুলি ছোড়া, মানুষের হাঁটা, গাড়ির গতি, এগুলো হচ্ছে একমাত্রিক গতি। আর দ্বিমাত্রিক গতি কোনগুলো? দ্বিমাত্রিক গতি হচ্ছে প্রাসের গতি, প্রাসের গতি ইত্যাদি। আর ত্রিমাত্রিক গতি কোনগুলো? যেমন হচ্ছে বিমানের গতি, এগুলোকে বলা হয় ত্রিমাত্রিক গতি। এবার আমরা পড়ব স্থিতি ও গতি সম্বন্ধে। স্থিতি কাকে বলে? সময়ের সঙ্গে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন যদি না করে, অর্থাৎ তার স্থিতিশীল ধর্ম বজায় রাখার চেষ্টা করে, তাহলে সেই বস্তুটাকে বলা হয় কি? স্থিতিশীল বস্তু। আর এবং তার অবস্থাকে বলা হয় স্থিতি। যেমন কি? একটি গাছ এক জায়গায় থাকে, স্থান পরিবর্তন করে না, গাছ সর্বদাই স্থিতিশীল। তাহলে তার অবস্থাকে কি বলা হয়? স্থিতি বলা হয়। গতি কাকে বলে? সময়ের সঙ্গে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, অর্থাৎ কি? তার গতিশীল অবস্থা যদি বজায় রাখার চেষ্টা করে, তাহলে তাকে বলা হয় গতি, এবং বস্তুটিকে কি বলা হয়? গতিশীল বস্তু। যেমন ধরো, একটা গাড়ি যদি সমবেগে চলতে থাকে, তাহলে সে তার গতীয় ধর্ম বজায় রাখার চেষ্টা করবে সময়ের সঙ্গে সঙ্গে, একে বলা হয় গতি। এবার আমরা পড়ব নির্দেশতন্ত্র সম্বন্ধে। নির্দেশতন্ত্র সাধারণত তিন প্রকার: কার্তেজীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র, আর একটা হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। কার্তেজীয় নির্দেশতন্ত্র সাধারণত তিন প্রকার: একটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আর ত্রিমাত্রিক। একমাত্রিকটা কি? এক মাত্রিক নির্দেশতন্ত্র যে এই নির্দেশতন্ত্রে শুধুমাত্র একটি স্থানাঙ্কের প্রয়োজন। তার মানে কোনো বস্তু যদি সরলরৈখিকভাবে গতিশীল থাকে, যেমন ধরো ও বিন্দু, এটা এইদিকে একটি বস্তু গতিশীল আর তার দূরত্ব এক্স দিয়ে আমরা লিখলাম, তাহলে ওপি পথে যদি গতিশীল হয় তাহলে এক্স এখানে একটি মাত্রই স্থানাঙ্ক, এই স্থানাঙ্ককে বলা হয়, এক্স হলো স্থানাঙ্ক, একে বলা হয় একমাত্রিক নির্দেশতন্ত্র। আর দ্বিমাত্রিক কোনটো? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে দুটি স্থানাঙ্কের প্রয়োজন, এদিকটা এক্স অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ। তাহলে ধরো এটা মূল বিন্দু, পি বিন্দু এখানে অবস্থিত, তাহলে পি বিন্দুকে নির্দেশ করতে এক্স আর ওয়াই লাগবে। তাহলে এক্স আর ওয়াই হলো এখানে দুটি স্থানাঙ্ক, আর ধরে নিলাম এই দূরত্বটা আর, তাহলে এটা এক্স, এটা হয়ে গেল ওয়াই। তাহলে আর কত হবে? এটা 90 ডিগ্রি কোণ এটা, তাহলে ও পি বি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হলো আর। তাহলে আর এখানে কি হয়ে গেল? আর ইকুয়াল টু হয়ে গেল √(x² + y²). আর এটাই হয়ে গেল দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। আর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে তিনটি স্থানাঙ্কের প্রয়োজন। ধরো এখানে আমি একটি পি বিন্দু ধরলাম যার স্থানাঙ্ক x, y, z। তাহলে এই বিন্দুটাকে নির্দেশ করতে আমার তিনটি স্থানাঙ্কের প্রয়োজন, x, y আর z। x ডিরেকশনে দূরত্ব বোঝাচ্ছে, এটা ধরে নিলাম x দূরত্ব। আর y অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্ব কত? y। আর z অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্ব হয়ে গেল z। তাহলে
এই তিনটি স্থানাঙ্কের প্রয়োজন পি বিন্দুটাকে দেখানোর জন্য এই নির্দেশতন্ত্রে। তাহলে এখানে আর যদি দূরত্ব হয় তাহলে আর এর মান কি হবে? আর ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই হয়ে গেল ত্রিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র। এবার হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্রটা কি? ধরে নিলাম পোলার নির্দেশতন্ত্রে একটি বিন্দু পি অবস্থিত যার স্থানাঙ্ক আর কমা থিটা। এখানে আর হলো কি? রৈখিক স্থানাঙ্ক, রৈখিক স্থানাঙ্ক পি বিন্দুর, আর থিটা হয়ে গেল কৌণিক স্থানাঙ্ক। তার মানে কি? পি বিন্দুটা এক্স অক্ষের সঙ্গে ধরে নিলাম থিটা কোণ করে অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে পি বিন্দুটা থিটা কোণে আনত। আর মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত ধরে নিলাম? আর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স, পি বিন্দুর দূরত্ব এক্স, এক্সকে আমরা কিভাবে লিখতে পারবো? এক্স ইকুয়াল টু হয়ে যাবে এখানে আর, আর এর সঙ্গে থিটা কোণ করে আছে, সুতরাং এই অনুভূমিক উপাংশটা হয়ে যাবে আর কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর এই দূরত্বটা ওয়াই, তাহলে উলম্ব উপাংশ কি হয়ে যাবে? আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হয়ে গেল আর সাইন থিটা। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? আর ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো? আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আর ইকুয়াল টু কি লিখতে পারবো? আর ইকুয়াল টু হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এখন যদি এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি, তাহলে খুব সহজেই রৈখিক স্থানাঙ্কটা বের করতে পারবো পি বিন্দুর। তাহলে এইটা হয়ে গেল ফর্মুলা পোলার স্থানাঙ্কের রৈখিক স্থানাঙ্ক বের করা। এবার আমরা কৌণিক স্থানাঙ্কটা কিভাবে বের করব? ধরে নিলাম এক্স অক্ষের সঙ্গে পি বিন্দুটা থিটা কোণ করে আনত। তো এখানে এক্স ইকুয়াল টু হয়ে গেছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হয়ে গেল আর সাইন থিটা। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? আর সাইন থিটা বাই আর কস থিটা। সুতরাং হয়ে গেল কি? আর আর কেটে গেল, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, বা থিটা ইকুয়াল টু হয়ে গেল কি? ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এর মান যদি জানা থাকে তাহলে খুব সহজেই থিটার মানটা বের করে নিতে পারবো। অর্থাৎ পি বিন্দুটা এক্স অক্ষের সঙ্গে কত কোণে আনত আছে, অর্থাৎ কি পি বিন্দুর কৌণিক স্থানাঙ্কটাও আমরা বের করে নিতে পারবো। এবার হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। তো গোলীয় নির্দেশতন্ত্রে কোনো একটা বিন্দুকে নির্দেশ করতে গেলে আমাদের তিনটি স্থানাঙ্কের প্রয়োজন, যেখানে আর হয়ে গেল রৈখিক স্থানাঙ্ক, রৈখিক স্থানাঙ্ক, আর থিটা ও ফাই হয়ে গেল কি? কৌণিক স্থানাঙ্ক, কৌণিক স্থানাঙ্ক। অর্থাৎ কোনো একটা বিন্দুর রৈখিক স্থানাঙ্ক এবং থিটা এবং ফাই যদি জানা থাকে তাহলে খুব সহজে গোলীয় নির্দেশতন্ত্রে আমি ওই বিন্দুটাকে পুট করতে পারবো। তো ধরে নিলাম এটা হয়ে গেল একটা গোলীয় নির্দেশতন্ত্র, যেখানে ও হচ্ছে মূল বিন্দু, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং এক্স অক্ষ। তো গোলীয় নির্দেশতন্ত্রের পি বিন্দু অবস্থিত যার স্থানাঙ্ক আর কমা থিটা কমা ফাই। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর, এবং বিন্দুটি ধরে নিলাম জেড অক্ষের সঙ্গে থিটা কোণ করে আনত এবং এক্স অক্ষের সঙ্গে ফাই কোণে আনত। এখন যদি আমি থিটা, ফাই এবং আর এর মান জেনে যাই তাহলে খুব সহজেই ওই বিন্দুটাকে গোলীয় নির্দেশতন্ত্রে আমি দেখাতে পারবো। এবার করব চলন কাকে বলে। চলন কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে তবে তার গতিকে বলা হয় কি? চলন গতি। অর্থাৎ ধরে নিলাম একটি বস্তু এ থেকে বি পথ অতিক্রম করলো সরলরেখা বরাবর, তাহলে তার গতিকে কি বলবো? চলন গতি। তো চলন গতি সাধারণত দুই প্রকার দেখা যায়। কোন একটা বস্তু সরলরেখা বরাবরও যেতে পারে, আবার কি বক্ররেখা বরাবরও যেতে পারে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, যদি সরলরেখা বরাবর বা বক্রপথে। ধরে নিলাম এই বস্তুটা তাহলে সরলরেখা বরাবর গিয়েছে, তাহলে এর গতিকে কি বলবো? সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। আবার ধরে নিলাম একটা বস্তু কণা এ বিন্দু থেকে বি বিন্দু
বক্রপথ বরাবর গিয়েছে, এইভাবে গিয়েছে ধরে নিলাম এ বিন্দু থেকে বি বিন্দু, তাহলে তার গতিকে কি বলবো? বক্র গতি বা বক্র চলন গতি। বক্র চলন গতি এটা হয়ে গেল সরল রৈখিক চলন গতি। এবার আমরা বলবো ঘূর্ণন গতি সম্বন্ধে। যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে তার গতিকে বলবো ঘূর্ণন, এবং ওই নির্দিষ্ট অক্ষটিকে বলবো কি? ঘূর্ণাক্ষ। তো ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষটি সর্বদা স্থির থাকে, অর্থাৎ এখানে ঘূর্ণাক্ষ সর্বদা স্থির থাকে, বস্তুটি গতিশীল হয়। আর ঘূর্ণন গতি সাধারণত দুই প্রকার, এক হচ্ছে কি? বৃত্তীয় গতি। ঘূর্ণন সাধারণত দুই প্রকার, এক হচ্ছে বৃত্তীয় গতি আর দুই হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি কি? যদি কোনো বস্তুকণা বস্তুর বাইরে অবস্থিত কোনো বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারদিকে ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় বৃত্তীয় গতি। যেমন ধরো একটি ঢিলকে যদি আমরা একটি সুতো দ্বারা বেঁধে ঘোরাতে থাকি, তাহলে সেটা বৃত্তীয় পথে ঘুরতে থাকবে, কিন্তু ঘূর্ণন বিন্দুটা কোথায় থাকবে? বস্তুটার বাইরে অবস্থিত থাকবে, তাহলে ওই ঢিলের গতিকে বলবো কি? বৃত্তীয় গতি। আর আরো যদি উদাহরণ ধরি তাহলে কি বলবো? পৃথিবীর বার্ষিক গতি। সূর্য এখানে থাকে, মাঝখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চারদিকে প্রদক্ষিণ করে, অর্থাৎ এটা যদি পৃথিবী ধরি তাহলে এই বৃত্তপথে ঘুরতে থাকবে পৃথিবী চারদিকে, তাহলে এই বরাবর যে ঘুরছে এটাকে কি বলা হয়? পৃথিবীর বার্ষিক গতি। আর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবীর বাইরে সূর্য অবস্থিত, সুতরাং কি? এটা হয়ে গেল বৃত্তীয় গতির উদাহরণ। এবার পড়বো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? যদি কোনো বস্তুকণা একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ওই অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে বলা হয় কি? ঘূর্ণন গতি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই, এটি হয়ে গেল নির্দিষ্ট একটি অক্ষ, একে বলা হয় ঘূর্ণাক্ষ, আমরা জানি। এই অক্ষটাকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরে, অর্থাৎ এই বস্তুটা যদি এই অক্ষের চারদিকে ঘুরে, তাহলে এই বস্তুর গতিকে কি বলবো? ঘূর্ণন গতি। এখানে কি? ঘূর্ণন অক্ষটা কিন্তু নির্দিষ্ট হবে, স্থির থাকবে, বস্তুটা গতিশীল হবে। আবার আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, ঘূর্ণাক্ষটা বস্তুর বাইরেও হতে পারে, ভিতরেও হতে পারে। তাহলে এখানে আমরা দেখছি বস্তুর বাইরে ঘূর্ণাক্ষ অবস্থিত। আবার পৃথিবীর ক্ষেত্রে এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর মধ্যে একটি অক্ষ থাকে, এই অক্ষটা এমএন ধরে নিলাম, তাহলে পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে যে ঘুরতে থাকে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির ক্ষেত্রে পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে তার নিজ অক্ষের চারপাশে ঘুরতে থাকে, তাহলে সেই গতিকে আমরা কি বলবো? সেই গতিকে আমরা ঘূর্ণন গতি বলবো। অর্থাৎ আমরা এটা জানতে পারলাম যে ঘূর্ণাক্ষ বস্তুর বাইরেও থাকতে পারে, আবার বস্তুর ভিতরেও থাকতে পারে। এবার পড়বো মিশ্র গতি কি। যদি কোনো বস্তু একই সঙ্গে চলন এবং ঘূর্ণন দুই উপস্থিত থাকে বস্তুটার মধ্যে একই সঙ্গে, তাহলে তার গতিকে কি বলবো? মিশ্র গতি। অর্থাৎ কোনো বস্তু চলন এবং ঘূর্ণন এই দুই ধরনের গতি একই সঙ্গে উপস্থিত থাকলে কোনো বস্তুতে, তাহলে ওই বস্তুর গতিকে বলা হয় মিশ্র গতি। উদাহরণ কি? ধরে নিলাম সাইকেলের চাকার গতি। সাইকেলের চাকা কি করে? তার ঘূর্ণাক্ষকে কেন্দ্র করে বস্তুটির ঘূর্ণনও হয়, আবার কি সাইকেলের চাকা সরলরেখা বরাবর একটি পথে চলতেও থাকে, অর্থাৎ তার চলনও হয় আবার ঘূর্ণনও হয়। তাহলে এই সাইকেলের চাকার গতিকে তাহলে বলবো কি? মিশ্র গতি। আবার একটা জিনিস খেয়াল করতে পারো যে পৃথিবীর গতি, পৃথিবী তার ঘূর্ণাক্ষকে কেন্দ্র করে তার আহ্নিক গতি সম্পন্ন করে তার নিজের অক্ষকে কেন্দ্র করে, আবার সূর্যকে কেন্দ্র করে কি করে? সূর্যের চারদিকে ঘোরে, এটাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। অর্থাৎ পৃথিবীর দুই ধরনের গতি দেখা যায়, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। তাহলে পৃথিবীর গতিটা কি হয়ে গেল? চলন গতিও হয় আবার ঘূর্ণন গতি হয়, অর্থাৎ পৃথিবীর গতি হয়ে গেল মিশ্র গতি। তাহলে উদাহরণ কি হবে? সাইকেলের চাকার গতি, চাকার গতি মানে কি? যে কোনো চাকার গতি আর কি। তাহলে ট্রেনের চাকার গতি, চাকার গতি, পৃথিবীর গতি,
এগুলো হয়ে গেল মিশ্র গতির উদাহরণ। কিন্তু একটা জিনিস মনে রাখবে, পৃথিবীর আহ্নিক গতি যদি বলে তাহলে সেটা হবে ঘূর্ণন গতি, আবার যদি বলে পৃথিবীর বার্ষিক গতি সেটা কিন্তু আবার বৃত্তীয় গতির উদাহরণ, কারণ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর শুধু যদি বলে পৃথিবীর গতি সেটা হবে মিশ্র গতির উদাহরণ। ঠিক আছে। সরণ কাকে বলে? কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। অর্থাৎ কি, ধরো এখানে একটা বস্তু কণা আছে এ বিন্দুতে, সে যাত্রা করলো এ থেকে বি বিন্দুতে, আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে এলো, তাহলে বস্তুটা সরণ কত হলো? এখানে প্রাথমিক অবস্থান কোথায়? এ বিন্দুতে। অন্তিম অবস্থান কোথায়? সি বিন্দুতে। তাহলে এ থেকে সি বিন্দু, প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব কোনটা, এ থেকে সি যদি আমি যোগ করে দিই তাহলে এই ন্যূনতম দূরত্বটাকে বলবো কি? সরণ, এসি। তাহলে এখানে সরণ কি হয়ে গেল? সরণ হয়ে গেল এসি। দেখতে পাচ্ছ আমি এখানে দিক দেখিয়েছি, তার মানে সরণ কি জাতীয় রাশি? সরণ হয়ে গেল ভেক্টর রাশি, কারণ সরণের মান এবং দিক উভয়ই আছে, আর এটি মৌলিক রাশি। তাহলে সরণ হয়ে গেল ভেক্টর রাশি এবং মৌলিক রাশি। আর এটা কি? ন্যূনতম সরলরৈখিক দূরত্ব প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে। তাহলে এখানে দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা কি হবে? অতিক্রান্ত দূরত্ব বস্তু কণা দ্বারা মোট যে দূরত্ব অতিক্রম করেছে সেটা, অর্থাৎ এ থেকে বি গিয়েছে, তারপরে আবার বি থেকে সি গিয়েছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে এ বি প্লাস বিসি, কিন্তু সরণ হয়ে যাবে কি? এসি, সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্বটা। তাহলে সরণ মানে আমরা কি জানলাম? কতটা দূরত্ব অতিক্রম করছে, তার মানে সরণ মানে দৈর্ঘ্যই আমরা ভাবতে পারি, সরণ মানে দৈর্ঘ্য। তাহলে সরণের একক কি হবে? একক সিজিএস একক। দৈর্ঘ্যের সিজিএস একক আমরা কি জানি? সেন্টিমিটার। অর্থাৎ সরণের একক সিজিএস একক হয়ে যাবে সেন্টিমিটার, এসআই একক হয়ে যাবে কত? মিটার। আর এফপিএস একক কি? এসআই বা এমকেএস আমরা এটাকে বলতে পারি, এমকেএস কে এসআই বলে। তাহলে এফপিএস একক হয়ে যাবে ফুট। এবার আমরা নির্ণয় করব মাত্রা, সরণের মাত্রা। রাশিমালাটা কি সরণের? সরণ মানেই হয়ে গেল দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের যা মাত্রা হবে সেটাই হয়ে যাবে সরণের মাত্রা। তা আমরা তো মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা শিখেইছিলাম এমএলটি পদ্ধতি। মাত্রা নির্ণয়ে কি শিখেছিলাম? এমএলটি পদ্ধতি দ্বারা মাত্রা নির্ণয় করা হয়, যেখানে দৈর্ঘ্যর ইংরেজি কি? লেন্থ। লেন্থ যার মাত্রা এল দিয়ে লেখা হয়। আর ভরের ইংরেজি হচ্ছে মাস। প্রথম অক্ষরটা কি? এম। ভরের মাত্রা এম দিয়ে লেখা হয়। আর সময় মানে হচ্ছে টাইম, আর সময়ের মাত্রাকে টি দিয়ে লেখা হয়। তাহলে এই যে এল এম টি, এটাকে পুরোপুরি বলা হয় এমএলটি পদ্ধতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের মাত্রাকে কি লিখি? এল, ভরের মাত্রা এম, আর সময়ের মাত্রাকে টি। তাহলে সরণের মাত্রা কি হবে? দৈর্ঘ্যের মাত্রা, অর্থাৎ এল। এটাকে এমএলটি পদ্ধতিতে লিখলে হবে এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার 0। কারণ এম টু দি পাওয়ার 0 আর টি টু দি পাওয়ার 0 এগুলোর মান কত? সূচকের নিয়ম অনুযায়ী কোনো একটা চলরাশির পাওয়ার যদি 0 হয় তাহলে সেগুলোর মান হয়ে যায় 1, তাহলে এর পাওয়ার 1। তাহলে এল এর সঙ্গে 1 গুণ অবস্থা মানে কি? m0 l t0 লেখাই যায়। তাহলে সরণের মাত্রা হয়ে গেল m0 l t0। এবার পড়ব অতিক্রান্ত দূরত্ব সম্বন্ধে। কোনো একটি বস্তু মোট যে পথ অতিক্রম করে তাকে ওই বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব বলে। অর্থাৎ কি, ধরো একটি বস্তু কণা এ থেকে বি বিন্দু গেল, বি থেকে সিতে গেল, আবার সি থেকে ডি গেল। তাহলে এ বি সি ডি, তাহলে বস্তু কণাটা কত দূরত্ব অতিক্রম করলো? তাহলে অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব কি লিখতে পারবো আমরা? ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস হয়ে গেল সিডি। মোট যে পথ অতিক্রম করেছে তাকেই বলা হয় ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এখানে সরণ কত? সরণ আমরা কি পড়েছি? সরণ মানে হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। তাহলে এ থেকে ডি অবধি যদি আমি একটি সরলরেখা দ্বারা যুক্ত করে দিই, তাহলে এ থেকে ডি এই দূরত্বকেই বলবো কি? সরণ। তাহলে সরণ এখানে হয়ে গেল এডি।
একটা জিনিস খেয়াল করে রাখবে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটি হয়ে গেল স্কেলার রাশি, এর শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, স্কেলার রাশি এটি। কিন্তু সরণ কি, সরণ ভেক্টর রাশি, এর মান এবং অভিমুখ দুইই আছে। কারণ দেখাচ্ছি আমি এখনই। বস্তুটার গতি দেখো, এ থেকে বি গিয়েছে, বি থেকে সি গিয়েছে, আবার সি থেকে ডি গিয়েছে, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি সব যোগ করে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে বস্তুটার অভিমুখের কোনো নির্দিষ্ট দিক আছে কি? একবার এ থেকে বি গেল, আবার দিক পরিবর্তন করে বি থেকে সি গিয়েছে, আবার সি থেকে ডি গিয়েছে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট অভিমুখ নাই, সেই জন্য এটাকে বলা হয় কি স্কেলার রাশি। কিন্তু সরণের ক্ষেত্রে দেখো একটি নির্দিষ্ট সরলরেখা বরাবরই গিয়েছে, কোনো দিক পরিবর্তন করেনি, অর্থাৎ এই জন্যই সরলের নির্দিষ্ট অভিমুখ থাকার জন্য সরণ হয়ে যাচ্ছে ভেক্টর রাশি। তার আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছ কি, যে মোট অতিক্রান্ত দূরত্বটা সর্বদা কি হয়, সরণের চেয়ে বেশি হয়, অথবা কি হয়, সরণের সমান হয়। তাহলে অতিক্রান্ত দূরত্ব, এটাকে ডি দিয়ে লেখে, ডি গ্রেটার দেন সরণ, এখানে বেশি দেখতে পাচ্ছ। আবার সমান কখন হবে, যদি কোনো বস্তু কণায় এ থেকে বি কোনো অভিমুখ পরিবর্তন না করে চলে, তাহলে বস্তু কণা যদি তার দিক পরিবর্তন না করে সরলরেখা বরাবর চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, দূরত্ব এখানে কত, অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব এখানে এবি, এবি। আবার যেহেতু সে তার দিক পরিবর্তন করেনি, তাহলে এখানে সরণও কি হয়ে যাবে, সরণও হয়ে যাবে এবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মান সমান, সেই জন্য হয়ে যায় কি, অতিক্রান্ত দূরত্ব হয় সরণের চেয়ে বেশি হবে, না হয় সরণের সমান হবে। মনে রাখবে এটা। এবার পড়বো দ্রুতি সম্বন্ধে। দ্রুতি মানে স্পিড। স্পিডটা কি, স্পিডের রাশিমালা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ কোনো একটা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় ওই বস্তুর দ্রুতি, অর্থাৎ একক সময়ে বস্তু মোট যে পথ অতিক্রম করে তাকে বলা হয় ওই বস্তুর দ্রুতি। দ্রুতিটা হচ্ছে কি স্কেলার রাশি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি মৌলিক রাশির অনুপাত, আর মৌলিক রাশি দ্বারা গঠিত রাশিকে কি বলা হয়, লব্ধ রাশি, তাহলে দ্রুতি হয়ে গেল লব্ধ রাশি। আর আমরা একটু আগেই দেখলাম অতিক্রান্ত দূরত্বের কোনো অভিমুখ থাকে না, অতিক্রান্ত দূরত্ব হয় স্কেলার রাশি, আর সময় তো আমরা জানি এটি হয়ে গেল স্কেলার রাশি, স্কেলার রাশি বা স্কেলার রাশি, তো দ্রুতি হয়ে যায় কি স্কেলার রাশি, অর্থাৎ দ্রুতিরও মান থাকে কিন্তু কোনো অভিমুখ থাকে না, তাই দ্রুতি স্কেলার রাশি। এবার আমরা পড়বো দ্রুতির একক সম্বন্ধে। সিজিএস একক কি হবে দ্রুতির, কিছুই না, শুধু রাশিমালাতে এককগুলো আমরা বসাবো। তাহলে দ্রুতির রাশিমালা কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক কি, সেমি, আর সময়ের একক তো সেকেন্ড আমরা জানি, অর্থাৎ সেমি পার সেকেন্ড হয়ে গেল কি দ্রুতির সিজিএস একক। এসআই একক বা এমকেএস একক কি হবে, অতিক্রান্ত দূরত্বের এসআই একক হয়ে গেল মিটার, আর সময়ের এসআই একক কি সেকেন্ড, তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড। আর এফপিএস পদ্ধতিতে দ্রুতির একক কি হবে, ফুট হয়ে যায় দূরত্বের একক, আর সময়ের একক হয়ে গেল সেকেন্ড, তাহলে ফুট পার সেকেন্ড হয়ে গেল এফপিএস পদ্ধতিতে দ্রুতির একক। এবার পুরো মাত্রা সম্বন্ধে, মাত্রা নির্ণয়, দ্রুতির মাত্রা নির্ণয়। তাহলে রাশিমালাতে আমরা মাত্রাগুলো লিখব। তাহলে দ্রুতির রাশিমালা কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব মানে কি, দৈর্ঘ্যই আমরা ভাবতে পারি, তাহলে দৈর্ঘ্যের যা মাত্রা তাই হবে অতিক্রান্ত দূরত্বের মাত্রা, আর দৈর্ঘ্যের মাত্রা কি এল, আর সময়ের মাত্রা কি আমরা জানি টি, তাহলে দ্রুতির মাত্রা কি হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1। কিন্তু আমরা বলেছিলাম মাত্রা সবসময় এমএলটি পদ্ধতি দ্বারা লিখতে হয়, তাহলে এখানে এম নেই, তার মানে এম টু দি পাওয়ার কি হয়ে গেল 0 এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল মানে m0 এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল দ্রুতির মাত্রা। এবার আমরা পড়বো বেগ সম্বন্ধে। বেগ কি বা ভেলোসিটি। বেগ কাকে বলে,
বেগের রাশিমালা হলো সরণ বাই সময়, অর্থাৎ এক সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকেই বেগ বলে। অথবা আমরা কি বলতে পারি, প্রতি একক সময়ে বস্তুটা কত সরণ অতিক্রম করছে, অর্থাৎ বস্তুটার সরণ কত হচ্ছে, তাকেই বলা হয় ওই বস্তুর বেগ বা ভেলোসিটি। আর বেগ মানে আমরা জানছি সরণ বাই সময়, তো সরণ হয়ে যাচ্ছে ভেক্টর রাশি, কারণ সরণের মান এবং অভিমুখ দুই থাকে। আর সময় হয়ে যাচ্ছে স্কেলার রাশি, তো ভেক্টর রাশি বা স্কেলার রাশি কি হয়, ভেক্টর রাশি হয়। তাহলে বেগ হয়ে গেল ভেক্টর রাশি। আবার বেগ হচ্ছে দুটি মৌলিক রাশির অনুপাত, সুতরাং বেগ একটি লব্ধ রাশি। এবার পড়বো বেগের একক সম্বন্ধে। বেগের একক কি, সিজিএস একক। সরণের সিজিএস একক, সরণ মানে আমি একটু আগে বললাম যে দৈর্ঘ্য, সরণ মানেই দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের সিজিএস একক কি, সেমি। আর সময়ের সিজিএস একক সেকেন্ড, তাহলে বেগের সিজিএস একক কি হয়ে গেল, সেমি পার সেকেন্ড। এসআই একক কি, সরণের এসআই একক মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল বেগের এসআই একক। আর এফপিএস পদ্ধতিতে বেগের একক কি হয়ে যাবে, ফুট পার সেকেন্ড সমান সমান ফুট পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রুতি এবং বেগের রাশিমালা আলাদা, কিন্তু একক এবং মাত্রা সবই একই। একই জিনিস দেখবে এখানেও, বেগের মাত্রা মানে কি, সরণের মাত্রা বাই সময়ের মাত্রা, সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। আর সরণের মাত্রা আমরা একটু আগে পড়লাম এল হয় দৈর্ঘ্যের মাত্রা, আর সময়ের মাত্রা টি, তাহলে হয়ে গেল কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এমএলটি পদ্ধতিতে লিখলে কি হবে, এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখতেই পাচ্ছি যে বেগ এবং দ্রুতির একক এবং মাত্রা একই, কিন্তু রাশিমালা আলাদা। বেগ হয়ে গেল ভেক্টর রাশি এবং দ্রুতি হয়ে গেল স্কেলার রাশি। এবার একটা জিনিস খেয়াল করবে, আমরা কি করেছিলাম তখন, মোট অতিক্রান্ত দূরত্ব কি হয়, মোট অতিক্রান্ত দূরত্ব সরণের হয় সমান হবে, না হলে সরণের থেকে কি হবে, বেশি হবে। এখন যদি এই রাশিমালাটাকে আমি সময় দিয়ে ভাগ করে দিই দুই দিকেই, তাহলে কি হলো, কি হয়ে গেল, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, একে আমরা কি বলতে পারি, দ্রুতি বলতে পারি। তাহলে এটা হয়ে গেল দ্রুতি। গ্রেটার দ্যান ইকুয়াল টু সরণ বাই সময়কে আমরা কি বলতে পারি, ভেলোসিটি বা বেগ। তাহলে আমরা কি পেলাম, যে দ্রুতি বেগের চেয়ে সর্বদা বেশি হবে, নাহলে বেগের সমান হবে। এটা কিন্তু মনে রাখবে, দ্রুতি বেগের চেয়ে হয় সবসময় বেশি হয়, নাহলে সমান হয়। এবার আমরা কোনো একটি বস্তু কণার সম্বন্ধে কয়েকটা জিনিস পড়বো। যেমন ধরো, বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব সরণের সমান হয়। কখন হয় সেটা, যদি কোনো বস্তু কণা তার দিক পরিবর্তন না করে সরলরেখা বরাবর অতিক্রম করে। তাহলে একই সরলরেখা বরাবর যদি দিক পরিবর্তন না করে বস্তুটা তার পথ অতিক্রম করে, এ থেকে বি বিন্দুতে যায়, তাহলে এক্ষেত্রে সরণ কি, আচ্ছা মোট অতিক্রান্ত দূরত্ব, এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় মোট যতটা পথ অতিক্রম করে, অর্থাৎ এ বি। আর সরণ কি, এক্ষেত্রে যেহেতু কোনো দিকের পরিবর্তন হয়নি, তাহলে ন্যূনতম সরলরৈখিক দূরত্বটাই হয়ে যাবে সরণ, অর্থাৎ এ বিটাই এখানে সরণ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কি মোট অতিক্রান্ত দূরত্ব সরণের সমান হয়। তাহলে দেখলাম মোট অতিক্রান্ত দূরত্ব সরণের সমান হয় কখন, যদি তার দিক পরিবর্তন না করে সরলরেখা বরাবর যাত্রা করে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সরণের সমান। একে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, বস্তুর দ্রুতি বেগের সমান হয়ে যায়। অর্থাৎ যদি কোনো বস্তু কণা সরলরেখা বরাবর যাত্রা করে, তাহলে সেক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সরণ সমান হয়, অর্থাৎ দ্রুতি এবং বেগও বস্তুটার সমান হয়। এবার পড়বো বস্তুর সরণ শূন্য, অর্থাৎ বস্তুর সরণ কখন শূন্য হয়, যদি কোনো বস্তু কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে এবং সে বস্তু কণাটা তার প্রাথমিক অবস্থানে যদি ফিরে চলে আসে, তাহলে এ থেকে বি গেল, বি থেকে সি গেল, আবার সি থেকে যদি এতেই ফিরে চলে আসে, তাহলে এক্ষেত্রে বস্তুটার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানে একই বিন্দুতে হয়ে গেল।
অর্থাৎ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব তো কি হয়ে গেল, এবি প্লাস বিসি প্লাস সিএ, কিন্তু সরণ কি হয়েছে বস্তুটার, তার তো প্রাথমিক অবস্থানেই ফিরে চলে এসছে। অর্থাৎ এক্ষেত্রে সরণ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সরণ শূন্য। কখন, প্রাথমিক অবস্থান বা প্রাথমিক অবস্থান যদি অন্তিম অবস্থানের সমান হয়, অর্থাৎ একই বিন্দু হয়, তাহলে বস্তুটা সরণ শূন্য হয়, এটা খেয়াল করবে। তো এখন যদি আমরা একটা বৃত্তপথ বরাবর ধরে নিলাম, বৃত্তর কেন্দ্র ও আর ব্যাসার্ধের একটি বৃত্তকে, ব্যাসার্ধ আর হলো বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে একটি বস্তুকণা এখানে আছে, এটা বস্তুকণা, যদি আর ব্যাসার্ধের বরাবর ও বৃত্তীয় পথে অতিক্রম করে যদি বস্তুটা সেই বিন্দুতেই ফিরে চলে আসে, এই বিন্দুতেই ফিরে চলে আসে এক পাক ঘুরে, তাহলে এক্ষেত্রে তার প্রাথমিক অবস্থান কোথায় ছিল, এ বিন্দুতে, আর আর ব্যাসার্ধের বৃত্তপথে এক পাক ঘুরে সে এ বিন্দুতেই ফিরে চলে এলো, তাহলে এক্ষেত্রে তার দূরত্ব কত হয়ে গেল, অতিক্রান্ত দূরত্ব বস্তু কণাটির, তাহলে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল বৃত্তের পরিধির সমান। অর্থাৎ আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের পরিধি কি হয়, 2πr, তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল 2πr। কিন্তু সরণ কি হয়েছে, বস্তু তার প্রাথমিক অবস্থানে ফিরে চলে এসছে, আর জানলাম প্রাথমিক অবস্থানে ফিরে যদি চলে আসে, প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান এক হলে সরণ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাহলে এক্ষেত্রে বস্তুটার সরণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আবার একটি বস্তু যদি অর্ধবৃত্ত পথ বরাবর যাত্রা করে, ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্ত বরাবর ও যাত্রা করেছে, অর্ধবৃত্ত ধরে নিলাম এটা, এ থেকে বি, তাহলে সেক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কি কত হবে বস্তুটার, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে অর্ধবৃত্তের পরিধি, অর্থাৎ কি এই পথটা, এটা কত হয়, পুরো বৃত্তের যদি পরিধি 2πr হয়, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে, πr, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব এখানে কত হয়ে গেল, πr। আর সরণ কত, বস্তুর প্রাথমিক অবস্থান বিতে ছিল, এখন তার অবস্থান কোথায়, এতে, অর্থাৎ এ থেকে বি বিন্দুর ন্যূনতম সরলরৈখিক দূরত্ব কত, বৃত্তটির ব্যাস, আর ব্যাস কি হয়, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কি হয়ে যায়, 2r, এটাও আর, তাহলে সরণের ক্ষেত্রে কি হয়ে যাবে, 2r, অর্থাৎ ব্যাসের সমান, ব্যাসের সমান। এবার পড়বো সমদ্রুতি সম্বন্ধে। সমদ্রুতিটা কি, যদি কোনো বস্তুকণা একই সময়ের অন্তরে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতিকে বলা হয় সমদ্রুতি। এ থেকে বিতে যদি বস্তুকণা যায় তাহলে সেক্ষেত্রে তার দ্রুতি কত হয়, 1 সেকেন্ড সময়ে সে 5 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে এ থেকে বি এর ক্ষেত্রে তার দ্রুতি কি হবে, দ্রুতি মানে কি জানি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাহলে 5/1 মিটার পার সেকেন্ড সমান সমান কি 5 মিটার পার সেকেন্ড। আর বি থেকে সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দ্রুতি কি হবে, দ্রুতি ইকুয়াল টু 2 সেকেন্ড সময় গিয়েছে 10 মিটার, তাহলে 10/2 মিটার পার সেকেন্ড সমান সমান 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি দ্রুতির মান সমান, 15/3 সমান সমান 5 মিটার পার সেকেন্ড। তাহলে এ থেকে বিতে, বি থেকে সি, তারপর সি থেকে ডি, প্রত্যেক বিন্দুতেই দ্রুতির মান সমান, তাহলে এক্ষেত্রে বস্তুকণার দ্রুতিকে বলা হয় সমদ্রুতি। এবার পড়ব অসমদ্রুতি। অসমদ্রুতিটা কি, যদি কোনো বস্তুকণা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে তাকে বলা হয়, ওই বস্তুর দ্রুতিকে বলা হয় অসমদ্রুতি। আর তাহলে এখানে দেখতে পাচ্ছি এ থেকে বিতে যাওয়ার সময় বস্তুটার দ্রুতি কি হয়েছে, 1 সেকেন্ড সময়ে 5 মিটার অতিক্রম করেছে, তাহলে 5/1 অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে এখানে হয়ে গেল কি 5 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে বি থেকে সিতে যখন যাচ্ছিল তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে, 14 মিটার, তাহলে 14/2 মিটার পার সেকেন্ড সমান সমান কত, 7 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রেও দ্রুতি ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানে হয়ে গেল 7 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে সি থেকে ডিতে যখন যাচ্ছে দ্রুতি কত, 18 মিটার পথ অতিক্রম করেছে 3 সেকেন্ড সময়ে, তাহলে 18/3 সমান সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আবার দ্রুতি কত হয়ে গেছে, 6 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক এফ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, প্রতি ক্ষেত্রে দ্রুতির মান দেখো পরিবর্তন হয়েছে, তাহলে এখানে সমদ্রুতি নয়,
তাহলে এক্ষেত্রে বস্তুর দ্রুতিকে বলা হয় অসম দ্রুতি। তো দেখতেই পাচ্ছ আমরা ছোট ছোট বিন্দু বা ছোট ছোট দূরত্বের ক্ষেত্রে আমরা সবসময় দ্রুতি মাপতে পারি না। সেক্ষেত্রে কি করা হয়, যে গড় দ্রুতি আমাদের নির্ণয় করা হয়। গড় দ্রুতির কি, বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব আর সেই দূরত্বটা কত মোট সময়ে অতিক্রম করেছে তাদের অনুপাত, তাকে বলা হয় গড় দ্রুতি। অর্থাৎ যদি কোনো বস্তু কণা t1 সেকেন্ড সময়ে l1 দূরত্ব অতিক্রম করে, তারপরে l2, তারপরে l3, তারপরে l4, এই মতো করে দূরত্ব অতিক্রম করে n অবধি, আর সময় t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 ডট 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 n পর্যন্ত, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় এর অনুপাতকেই বলা হয় গড় দ্রুতি। এভাবেই আমরা অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি নির্ণয় করি। এবার পড়ব সমবেগ সম্বন্ধে। সমবেগটা কি, যদি কোনো বস্তুকণা সমান সময়ের ইন্টারভালে বা অন্তরে সমান দূরত্ব সমান সরণ হয়, তাহলে তার বেগকে কি বলবো, সমবেগ। অর্থাৎ কি, সমান সময়ের অন্তরে বস্তুটার সরণ যদি সমান হয় তাহলে তার বেগকে বলবো সমবেগ। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় বস্তুটা সরণ কত হয়েছে, 5 মিটার, কত সময়ে, 1 সেকেন্ড সময়, তাহলে বেগ কত হয়ে গেছে, 5 মিটার/সেকেন্ড। বি থেকে সি এর ক্ষেত্রে কত হবে, 10 মিটার পথ অতিক্রম করেছে কত সেকেন্ড সময়ে, 2 সেকেন্ডে, তাহলে সেক্ষেত্রেও 5 মিটার/সেকেন্ড ওর বেগ। সি থেকে ডিতে যাওয়ার সময় কি হয়েছে, 15 মিটার পথ অতিক্রম করেছে 3 সেকেন্ড সময়, তাহলে দেখতে পাচ্ছ এক্ষেত্রেও 5 মিটার/সেকেন্ড বেগ আসছে। তাহলে এখন কি আমি বলতে পারবো বস্তুটির বেগ সমান, বলতে পারবো না, যদি না আমি বলি যে বস্তুটা প্রতি ক্ষেত্রে তাদের মান, বেগের মান এবং অভিমুখ একই থাকে। অর্থাৎ কি, এ থেকে বিতে যদি কোনো বস্তুকণা কোনো একটা দিকে গিয়েছে আর বি থেকে সিতে যদি একই দিকে যায়, তাহলে আমি বলতে পারবো এ বি এবং বিসি এর বেগ সমান, সমবেগে গিয়েছে। এইটাই তো পার্থক্য দ্রুতির সঙ্গে বেগের। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম কি, সমদ্রুতিতে এ থেকে বি আর বি থেকে সি একই রেখা বরাবর আছে, কিন্তু যদি আমি এরকম ধরতাম, এ থেকে বিতে গেল এখানে, বি থেকে সিতে গেল এখানে, প্রতি ক্ষেত্রে 1 সেকেন্ড সময় 5 মিটার গিয়েছিল, এখানেও 5 মিটার গেল, ধরে নিলাম 10 মিটার গেল 2 সেকেন্ড সময়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 5/1 সমান কি, 5 মিটার/সেকেন্ড দ্রুতি থাকছে, আর বি থেকে সিতেও 5 মিটার/সেকেন্ড দ্রুতি থাকছে, কিন্তু অভিমুখ কিন্তু একই থাকছে না। অথচ আমি এটাকে বলতে পারবো সমদ্রুতি, কিন্তু বেগের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কারণ বেগ যেহেতু ভেক্টর রাশি, মান এবং অভিমুখ আছে বেগের, তাই প্রতি ক্ষেত্রে কি ওদের অভিমুখটাকেও একই রাখতে হবে, মান তো একই থাকতে হবে, প্লাস বেগের অভিমুখকে একই রাখতে হবে। অর্থাৎ দুই ক্ষেত্রেই অভিমুখ একই থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো বস্তুটা সমবেগে গিয়েছে। এবার বলবো অসমবেগ সম্বন্ধে। অসমবেগটা কি, যদি কোনো বস্তুকণা সমান সময়ের অন্তরে সমান সরণ না হয় বস্তুটির, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে এই বস্তুটা 5 মিটার গিয়েছে, তাহলে 2 সেকেন্ড সময়ে কত যাওয়া উচিত ছিল, 10 মিটার, কিন্তু দেখো এখানে 12 মিটার গিয়েছে, অর্থাৎ সমান সরণ হয়নি। তাহলে এক্ষেত্রে বস্তুর বেগকে কি বলবো, অসমবেগ। এ থেকে বিতে তার বেগ কত ছিল, 5 মিটার/সেকেন্ড, বি থেকে সিতে বেগ কত, 12/2 সমান সমান 6 মিটার/সেকেন্ড। বেগ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অভিমুখ একই আছে, বেগের তো অভিমুখ তো একই থাকতে হয়, কিন্তু মান যেহেতু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাই এক্ষেত্রে এটা হয়ে গেল অসমবেগ। সমান সময়ের অন্তরে সমান সরণ হয়নি, একে বলা হয় অসমবেগ। এবার বলবো গড় বেগ সম্বন্ধে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইন্টারভ্যালে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বেগ নির্ণয় করতে পারবো না, কিন্তু আমি যদি যাত্রা করি প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মোট দূরত্ব যদি বা মোট সরণ যদি আমি মাপতে পারি, আর কত সময় লেগেছে সেটা যদি মাপতে পারি, তাহলে খুব সহজেই যাত্রাপথে আমার বেগ কত ছিল, গড় বেগ কত ছিল সেটা নির্ণয় করতে পারবো। কিন্তু প্রতিটি ইন্টারভ্যালে তো সম্ভব নয়, সেই জন্য আমাদের এই সূত্রটা সাহায্যে আমরা গড় বেগ নির্ণয় করে থাকি। গড় বেগ ইকুয়াল টু কি, মোট সরণ বাই মোট সময়। অর্থাৎ যদি খুচরো L1 সরণ হয়, তারপরে L2 সময় হয়, তারপরে L2 সরণ হয়, এই মতো করে যদি n পর্যন্ত সরণ হয় T1 সময়ে, T2 সময়ের অন্তরে, T3 সময়ের অন্তরে, ডট 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 n, তাহলে মোট সরণ, এগুলোকে s দিয়ে লিখতে হবে সরণ যেহেতু, তাহলে মোট সরণ প্লাস দিয়ে কি হবে, মোট সময়ের অনুপাত। মোট সরণ বাই মোট সময়ের অনুপাতকে বলা হয় গড় বেগ।
এভাবে আমরা গড়বেগ নির্ণয় করতে পারি। তো পরের দিন আমরা ত্বরণ, মন্দন, ঋজুগতির সমীকরণ এবং উলম্ব গতির সমীকরণগুলো পড়বো এবং কয়েকটা অঙ্ক করব। তাহলে আজকের ক্লাসটা এখানে আমি শেষ করছি।